ওয়েলকাম মাই স্টুডেন্টস। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের উপরে। কারণ স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান এটাই শেষ অধ্যায়টা, দশম শ্রেণী। আগের অধ্যায়গুলো মোটামুটি আলোচনা হয়ে গেছে। পরে আমি রিভাইজ করব এবং বিভিন্ন টাইপের ম্যাথ বা টেস্ট পেপার অনুযায়ী বিভিন্ন কোশ্চেন আমি রিভাইজ করে প্রতিটি চ্যাপ্টার রিভাইজ করে যাব। তো এই স্ট্যাটিস্টিক্সটা এখন বেশ 2-1 সপ্তাহ চলবে। স্ট্যাটিস্টিক্স জিনিসটা কি আমাকে প্রথমে জানতে হবে। পরিসংখ্যান করতে গেলে সবসময় একটা ক্ষেত্রের মধ্যে আমার হিসাব নিকাশটা করতে হবে। এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রের মধ্যে আমি বিভিন্ন তথ্য নিতে পারি। তথ্য মানে কি, যেটাকে আমরা ডাটা বলি। এই তথ্যগুলো বিভিন্ন টাইপের হতে পারে। ধরো আমার একটা এলাকায় ভোটার কার্ড সংগ্রহ করা হচ্ছে, কার কার হয়েছে হয়নি, বা শিশুদের পোলিও টিকাকরণ ব্যবস্থা করা হচ্ছে, বা কোনো বাড়িতে কারোর কোনো রোগ টোগ আছে কিনা সেটা কাউন্ট করার জন্যই একটা ক্ষেত্র প্রথমে নির্বাচন করা হয়। এই ক্ষেত্রটা থেকে যে যে তথ্য নেওয়া হয় ওই তথ্যটাকে বলা হয় ডাটা। এই ডাটাগুলোর মধ্যে সীমিত ডাটা থাকতে পারে, যেটা আমরা গুণে, আর অসংখ্য ডাটা থাকতে পারে। সব ডাটাগুলো কিন্তু কাউন্টেবল থাকবে। অসীম সংখ্যক ডাটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি না, এখানে সব সসীম। সসীমের মধ্যে কাউন্টেবল যেটা সুবিধাজনক সেটাই এখানে আমরা আলোচনা করছি। তাহলে গণনা যোগ্য ডাটা থাকতে হবে। এই ডাটাগুলো প্রকাশ করা হয় সংখ্যা দিয়ে। এই সংখ্যাগুলোর মধ্যে কিছু কিছু সংখ্যা বাকি সংখ্যাগুলোকে কন্ট্রোল করে, মানে প্রতিনিধিত্ব করবে। এই ধরো 4টে আমি নিলাম, এই 4টি সংখ্যা বা ডাটা মনে করে এর মধ্যেই আছে, ওকে বলছি প্রতিনিধি। প্রতিনিধি জিনিসটা কি, বাস্তব জীবনে যেমন আমাদের একটা কমিটি করে সেক্রেটারি থাকে, ক্যাশিয়ার থাকে, প্রেসিডেন্ট থাকে, ওরকম এক্ষেত্রে এই ক্ষেত্রটার মধ্যে যত ডাটা নেওয়া হলো সেই ডাটাগুলোর মধ্যে মেন কিছু ডাটাকে প্রতিনিধিত্ব মান হিসেবে ধরা হয়, রিপ্রেজেন্টেটিভ ভ্যালু। প্রতিনিধিত্বমূলক ভ্যালু বলতে কি, রিপ্রেজেন্টেটিভ ভ্যালু। এই রিপ্রেজেন্ট মানে কি, মানে এর জায়গায় এ প্রেজেন্ট দেবে, মানে রিপ্রেজেন্ট হিসেবে কাজ করবে। কেমন, যেমন আমরা যদি মিডিয়ানটাকে বিচার করি, মিডিয়ান বা মিনটা প্রথমে বলি। মিন মানে গড়। এই তথ্যগুলোর মধ্যে যে গড়টা বেরোবে, ধরো তথ্যগুলো 2, 3, 4, 5, এর গড় করতে গেলে আমরা 4 দিয়ে যোগ করে ভাগ করে দেব। তাহলে কত হচ্ছে 7.5 নাকি, 3 দিয়ে 5, 4 এ 9, 5 14, 7 না 3.5 আসছে, তাহলে এর গড়। আচ্ছা, এই তথ্যটা এই 4টি, ধরো 2 একটা, 3 একটা, 4 একটা, 5 একটা, এই তথ্যগুলোর মধ্যে কি এটা ছিল? আমি আলোচনা করছি কি, যে এই ডাটাগুলোর মধ্যে কিছু কিছু মান, সংখ্যা মান, তাকে আমরা প্রতিনিধির মান বলবো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই যে প্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভ হিসেবে যে কাজ করবে, সে এই তথ্যগুলোর মধ্যে হতে পারে আবার নাও পারে। এক্সাম্পল এটাই। তাহলে 3.5 এখানে তথ্যগুলো নাই এই 4টের মধ্যে, অথচ এই রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছে। এই মিনটা একটা রিপ্রেজেন্টেটিভ, যেমন সেক্রেটারি, প্রেসিডেন্ট হয়, ক্যাশিয়ার হয়, মিনটা হচ্ছে ওরা একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে। এই মিনটা এই ডাটাগুলোর মধ্যে থাকতে পারে আবার নাও পারে।
বাস্তব জীবনে দেখলে মনে করো 11 নম্বর ওয়ার্ডে সাপোজ অলকা শেখ মজুমদার হচ্ছে কমিশনার, কিন্তু যখন ওর বাড়ি দেখা যাবে দেখুন বাড়ি হচ্ছে 12 নম্বরে, তাহলে যে 11 নম্বরের বাসিন্দা যে এখানে কমিশনার হয়েছে তা হয়নি, অন্য ওয়ার্ড থেকে আসতে পারে। তাহলে এক্ষেত্রে যে রিপ্রেজেন্টেটিভে কাজ করবে সেই তথ্যগুলো থেকে থাকতে পারে আবার নাও পারে। এবার আসি এই রিপ্রেজেন্টেটিভ কেন বলছি মিনটাকে। সাপোজ মনে করো এগুলো ক্ষেত্রটা একটা দশম শ্রেণীর নম্বরের ক্ষেত্র। এই নম্বরের ক্ষেত্রের মধ্যে মনে করো বিভিন্ন জন 50 নম্বরের মধ্যে মার্কস পেয়েছে, কেউ পেয়েছে মনে করো 40, কেউ 30, কেউ 25, কেউ 10, কেউ 5, কেউ 50, কেউ 30 আবার 25, এভাবেই মান পেয়েছে বিভিন্ন জন। আচ্ছা, এর গড় দেখলে সাপোজ মনে করো করছি না, আমি আন্দাজে ধরছি, ধরো এর গড় চলে এলো 25 বা 30 গড়ে, মানে যতগুলো দশম শ্রেণীর স্টুডেন্ট ছিল তাদের মার্কস গুলোকে গড় করলে সাপোজ মনে করো 30 এলো। এবারে যে সাপোজ মনে করো এখানে একজন 5 পেয়েছে, তাকে আমি জিজ্ঞাসা করছি পরীক্ষায় ম্যাথে কত পেয়েছিস, এটা ম্যাথের উপরে মনে করো রেজাল্ট। এই স্টুডেন্টটাকে আমি জিজ্ঞাসা করছি যে পরীক্ষায় ম্যাথে কত রেজাল্ট হয়েছে তোদের, তো আমাকে অ্যান্সার দিচ্ছে গড়ে 30 মার্কস পেয়েছি। এই যে গড়টা আমাকে বলছে ওদের ম্যাথমেটিক্সের নাম্বারের গড়টা বলছে, ও যে মার্কস পেয়েছে সেটা কিন্তু আমাকে সরাসরি বলছে না, এটা বলছে গড়ে। তাহলে আমার যে গড় মানটা, ওর মানটার উপরে এখানে প্রতিনিধি হিসেবে কাজ করছে, মানে এই মানটা আর বলার প্রয়োজন পড়ছে না, তার জায়গায় এই 30 মানটা হচ্ছে প্রতিনিধি হিসেবে ওর রিপ্রেজেন্ট করছে। তো ওই জন্য এগুলোকে বলা হয় প্রতিনিধিত্বমূলক মান। এই প্রতিনিধিত্বমূলক মান শুধু মিন নয়, মিডিয়ানও হয়, মোডও হয়, আর এই মিডিয়ান থেকে আটাই হয়, অজিবটাও হয়। মেন, মিন, মিডিয়ান, মোড। এই মিন, মিডিয়ান, মোড এই তিনটেকে বলা হয় মধ্যগামিতার মাপক। মধ্যগামিতার মাপক বা সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল কেন বলবো, এইটাকে বলা হয় কি মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বা মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, বাংলায় বলছে মধ্যগামিতার মাপক। তাহলে মধ্যগামিতার মাপক হচ্ছে মিন, মিডিয়ান, মডকে বলবো, এটাকে গড়, এটাকে বাংলায় বলা হয় মধ্যমা, এটাকে বলা হয় সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান, আর এটা অজীবটাকে অজীবী বলে। তাহলে আমরা যে প্রতিনিধিত্বমূলক মানগুলো যেগুলো বললাম তার মধ্যে মিন, মিডিয়ান, মডকে আমরা বলে মধ্যগামিতার মাপক। এই মধ্যগামিতার মাপক কিভাবে বের করব, আমরা খুঁজবো কি করে যে এর মধ্যে কে মধ্যগামিতার মাপক। তার জন্য আমাদের যত ডাটা থাকবে এই ডাটাগুলোকে অ্যারেঞ্জ করতে হবে। তার মানে আমাদের একটা এলাকায় কোনো সেক্রেটারি নির্বাচন করতে গেলে সবকে ডেকে তার মধ্যে ভোটাভুটি করে তাকে একজন নির্বাচন করতে হয়। এক্ষেত্রে ওরকম যত ডাটা আছে সেই ডাটাগুলোকে অ্যারেঞ্জ করতে হবে। অ্যারেঞ্জটা বিশেষ করে অ্যাসেন্ডিং অর্ডারে করা ভালো, ছোট থেকে বড়। ধরো 2, 3, 4, 5, 6 বা 1, 2, 3, 4, 7, 8, 9, 10, 10টা এরকম ডাটা। এই ডাটাগুলোকে এলোমেলো থাকবে,
সেখান থেকে আমি ছোট থেকে বড় সাজিয়ে নেব প্রথমে। তাহলে রিপ্রেজেন্টেটিভ ভ্যালুটা খুঁজতে গেলে কি করতে হচ্ছে, আমাকে তথ্যগুলো সাজাতে হচ্ছে ছোট থেকে বড়। এই সাজানোর পরে ঠিক মাঝামাঝি জায়গা থেকে এদিকে ধরো 4টে বাদ দিলাম, এদিকে 4টে বাদ দিলাম, এরকম জায়গাগুলো আমার এই প্রতিনিধিগুলো থাকবে আর কি, ঠিক মাঝামাঝি জায়গায় ওরা থাকে ওদের অবস্থা। ওই জন্যে ওই মিন মিডিয়ান মড ওইটাকে বলা হয় মধ্যগামিতার মাপক। কেন বলছি, সমস্ত তথ্যকে সাজানোর পর ঠিক ওদের অবস্থানগুলো মাঝামাঝি থাকে, তাই কমের দিকে আর বেশির দিকে সবাইকে ওরা রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করবে। এবারে এই যতগুলো আলোচনা করলাম এগুলো হচ্ছে মিন মিডিয়ান মডের বেসিক ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশনের পরে আমি আজকের যেটা আলোচনা করব সেটা হচ্ছে মিনটা। মিনটা কিভাবে বের করব? মিন, এই মিন বা বাংলায় বলে গড়, এর ডাটা দুটো টাইপে আমরা পেতে পারি। সেই টাইপগুলো হচ্ছে কি, একটা হচ্ছে আমার অবিন্যস্ত থাকে, একটা বিন্যস্ত থাকে। সে অবিন্যস্তকে আমরা বিন্যস্ত করে নিতে পারি। আর কিছু কিছু ডাটা সরাসরি এরকম থাকে, ধরো 2 3 4 5, এটা যদি আমরা গড় বা মিন বার করি তাহলে এগুলো যোগ করে দিই। 4 5 9, 3 12 দ্বারা 14, 14 কে 4 কত হচ্ছিল 3.5, এটা হচ্ছে গড়। এই যে গড়টা বার করলাম মিন, এটা এই সংখ্যাগুলো থেকে সরাসরি, তাহলে এইটাকে বলা হয় সাধারণ গড়। সাধারণ গড়। তাহলে ডাটাগুলো থেকে এইভাবে দেওয়া থাকলে আর একটা ডাটা টাইপ দেওয়া থাকবে এরকম শ্রেণী করে, শ্রেণী বা এর সঙ্গে পরিসংখ্যা, এই ব্যাপারগুলো থাকতে পারে। এখানে 2 একটা ছিল, এখানে ধরো 2 এরকম 5টা থাকতে পারে, 3 দুটো 3 ধরো 3টে আছে, 4 ধরো 2টো আছে, তাহলে এখানে 2 কটা আছে 5টা, 3 আছে 3টি, 4 আছে 2টি। তাহলে এক্ষেত্রে আমার গুণ করলে হবে 10, আর এগুলো যোগ করলেও 10। এটা 3 3 9, এটাও 9, ওটা 4 4 8। তাহলে এটা আমরা f ধরি, এটা x আর এটা হচ্ছে fx। তাহলে এক্ষেত্রে আমরা এই তথ্যগুলোকে x এর যে মানগুলো সেগুলো বিভিন্ন টাইপ হচ্ছে। এটা একটা টাইপ হচ্ছে x1 টাইপ। x1 বলতে এখানে সব 2, এই তথ্যটা হচ্ছে x2 টাইপ, আর এই তথ্যটা হচ্ছে x3 টাইপ। তাহলে যদি এই ধরনের টাইপ নিয়ে কোনো মান থাকে, ধরো ডাটা x এর মানগুলো যদি x1 x2 x3 ডট ডট xn হয়, আর x1 টাইপটা যদি সংখ্যাটা f1 হয়, x2 টাইপ যতগুলো আছে তার সংখ্যা যদি f2 হয়, x3 টাইপের যত সংখ্যা আছে তার সংখ্যা যদি f3 হয়, আর এটা যদি fn হয়, তাহলে এখান থেকেও আমরা গড় বের করতে পারি। এটার গড় তো সোজা একদম, এটার ক্ষেত্রে গড় যদি x বা ধরি, এইটাকে উচ্চারণ বলে, এইটার উচ্চারণ হচ্ছে x বার, মানে গড় বোঝায়। তাহলে এক্ষেত্রে আমরা সাধারণ যে গড়টা বললাম এটা সমান হচ্ছে আমার 2 + 3 + 4 + 5/4 করে ওইটা পেয়েছিলাম। এক্ষেত্রে কিন্তু x বারটা আমরা সোজাসুজি বার করতে গেলে এই যে টাইপটা x এর যে টাইপের যতগুলো আছে সেটা গুণ করে নিতে হয়। x1 f1 প্লাস x2 f2 প্লাস ডট ডট প্লাস xn fn বাই
যতগুলো পরিসংখ্যা আছে সবগুলো f1 প্লাস f2 প্লাস ডট ডট প্লাস fn, এটা এই গড়টা কি বলেছিলাম সাধারণ গড়, এই গড়টাকে বলা হয় যৌগিক গড়। যৌগিক গড় বা ওয়েটেড, WEIGHTED, ওয়েটেড মিন। এই যে যৌগিক গড়টা বার করলাম, এই যৌগিক গড়টাকে আবার ওয়েটেড মিন বা ভারযুক্ত গড় বলে, ভারযুক্ত গড়। কারণ এই যে গুণফলগুলো এটাকে ভারযুক্ত গড় বলে, তাহলে ভারযুক্ত গড় বলা হয় ওয়েটেড মিন বা যৌগিক গড়। এইটা এত বড় না লিখে এর সংক্ষিপ্ত আকার করা যায়। এই সংক্ষিপ্ত আকারে এটা লিখতে গেলে আমার একটা সিম্বল ব্যবহার করা যায়, ক্যাপিটাল সিগমা। এটাকে বলা হয় ক্যাপিটাল সিগমা। ওইটাকে আমরা ইউজ করতে পারি এরকম, কিরকম, এটা দিয়ে আমরা সামেশন, এটা সামেশন আছে না, ক্যাপিটাল সিগমা দিয়ে xi fi, আমার i এর মান 1 থেকে n পর্যন্ত, তাহলে i = 1 to n পর্যন্ত, ডিভাইডেড বাই এটাও সামেশন অফ f অফ i, এটাও i = 1 to n পর্যন্ত। এই টোটালটাকে এভাবে লিখতে পারি। তার মানে একবার i এর জায়গায় 1 2 3 এরকম এরকম ছোট কোশ্চেনও থাকে, ওই ক্যাপিটাল সিগমা ইউজ করে ছোট কোশ্চেন থাকে। কিরকম, ধরো কোশ্চেন বলে দিল সামেশন i = 1 to 10 দিয়ে 10i সমান কত। তাহলে এই ক্ষেত্রে আমার i এর মানটা 10 পর্যন্ত আমার বসিয়ে গিয়ে সাম করে দিতে হবে, এটা মানে সামেশন। তাহলে যোগ করতে হবে, তাহলে যোগ করতে গেলে 10 * 1 + 10 * 2 ডট ডট একেবারে 10 * 10 অবধি, 10 কমন নিলে 1 + 2 ডট ডট প্লাস 10, এটা সূত্র লাগালে যোগ করলে কত হচ্ছে 10 * 11/2 5, মানে 10 * 55 550। তাহলে এই ক্ষেত্রে আমার এটা বেরিয়ে গেল। কিন্তু এখান থেকে যদি আমার বলতো এইটার থেকে x বারটা বের করো কত, তাহলে x বার মানে এইটাকে আবার এই যে কটা আছে মোট 10টা, তাহলে x বার সমান ওই 550 কে আমার এই 10 দিয়ে ভাগ করে দিয়ে 55 হবে। তাহলে এইভাবে আমার এই ছোট ছোট কোশ্চেন এখান থেকে বুঝতে পারি। এবারে সরল গড়ের পরে আমি এটা কি বলছিলাম, যৌগিক গড়। ওই যৌগিক গড় বা ওয়েটেড মিন ওগুলো বের করতে গেলে আমার তিনটে পদ্ধতি ইউজ করা হয়। যৌগিক গড়টাকে আমার তিনটে পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, একটা হচ্ছে ডেভিয়েশন বা চ্যুতি বা ডেভিয়েশন, আর হচ্ছে ক্রমবিচ্যুতি বা স্টেপ ডেভিয়েশন। আচ্ছা, এই যে ডেভিয়েশন বললাম, এটাকে আরো আমরা অ্যাজিউম মিন মেথড বলতে পারি, মানে কল্পনা করে নেওয়া, বা এটা শর্টকাট মেথড বা শর্টকাট মেথড বলতে পারি, সোজা ছোট প্রসেস করা। তাহলে আমরা ডেভিয়েশন বা অ্যাজিউম মিন বা শর্টকাট মেথড, তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে, বিচ্যুত পদ্ধতিতে আর ক্রমবিচ্যুতি পদ্ধতি, চ্যুতি বা বিচ্যুতি একই, বা বিচ্যুতি পদ্ধতি দুইটা লাগাতে পারো। এই প্রত্যক্ষ পদ্ধতিটা কি, এই তিনটে পদ্ধতি আমি একটা ছকের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ দশম শ্রেণীতে 50 নম্বরের ইউনিট টেস্ট হচ্ছে, 0 থেকে 10
10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। এটা আমি 5টা শ্রেণী করে নিলাম। এই শ্রেণীতে ধরো 0 থেকে 10 পেল 5 জন, টোটাল স্টুডেন্ট সাপোজ মনে করছি 30 জন। তার 0 থেকে 10 পেল 5 জন, 10 থেকে 20 সাপোজ 6 জন, 20 থেকে 30 ধরো আরো 10 জন পেল, 30 থেকে 40 5 জন, তাহলে কত হচ্ছে? 6 5 11 আর 10 21, 5 26 আর 4 জন পড়ে থাকছে, তাহলে টোটাল 30 জন স্টুডেন্ট ধরেছে। তাহলে এই যে পরিসংখ্যা, এটা আমরা বলি শ্রেণী। পরিসংখ্যা ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিটাকে এফ ধরা হয়। আচ্ছা, এখানে আমরা তো ডাটা বা তথ্যগুলো পাচ্ছি না 0 থেকে 10-এ কে কত পেয়েছে। কেউ 5 পেতে পারে, কেউ 6, কেউ 3 2, তা কে কত পেল তো সেটা পাচ্ছি না। তার জন্য 0 থেকে 10-এ যে যাই পাক, তাহলে ওখান থেকে আমাকে একটা প্রতিনিধিত্বমূলক মান নিতে হবে, যে সব মানের উপরে প্রতিনিধিত্ব করবে। যে যাই পাক তার সাপেক্ষে সেই মানটা হিসেবে নেব। তাহলে এর প্রতিনিধিত্বমূলক মানটা কি করব? তাহলে এখানে মনে রাখবে শ্রেণীর প্রতিনিধিত্বমূলক যে মানটা হবে, সেই মানটা সর্বদা এই শ্রেণীর মধ্যমান হবে। মধ্যমান বলতে নিম্ন শ্রেণীর সীমানা আর ঊর্ধ্ব শ্রেণীর সীমানার গড়। তাহলে এখানে যে মধ্যমান সেটা আমরা x করে নেব, এইটাই প্রতিনিধিত্বমূলক মান, এইটাই x মানে মধ্যমানটা। তাহলে এটা 0 আর 10 এর গড় 5, এটা 10 20 কত হচ্ছে 30 15, এটা 50 25, এটা 70 35, আর 90 45। এইগুলো হচ্ছে আমার প্রতিনিধিত্বমূলক মান, এটা হচ্ছে x, প্রতিনিধিত্বমূলক মান। এরপরে আসি এই যে রিপ্রেজেন্টেটিভ ভ্যালুগুলো এলো, এটাকে x ধরে এই যে fx-টা আমার এখানে গুণ করে বের করে নিতে হয়। fx, এই যতগুলো f এলো এইটাকে বলি সামেশন অফ f, এটা সমান আমার হচ্ছে কত 30, আর এইটা হচ্ছে আমার প্রতিনিধিত্বমূলক মান। এগুলো যদি গুণ করি তাহলে এটা fx। এবারে প্রথম শ্রেণী থেকে x এর যে মান আসবে এটাকে আমরা ধরতে পারি x1, দ্বিতীয় শ্রেণী থেকে যেটা আসবে এটা x2, এইটা একটা x3, এইটা x4, এটা x5। তার মানে x এর যে বিভিন্ন পার্টে আসছে সেটা একটা x1 x2 x3 x4 x5। তাহলে এই মানগুলোকে আমরা সরাসরি এটাকে আমরা i দিয়েও নোট করতে পারি xi, এটাকে আমরা fi দিয়ে নোট করতে পারি, কারণ i এর জায়গায় একবার 5 এই পরপর আর কি, f1 টা 5, f2 টা 6, f3 টা 10, f4 এভাবে আসছে। তাহলে এবারে আমার fix xy হবে, এই দুটো গুণ করলে 5 5 এটা হচ্ছে 25, এটা 6 90, 6 15 90, 250, 35 5 কত হচ্ছে 210, 5 25, সরি 5 5 25 এর 5 হাতে 2, 3 5 15, 175, আর 45 4 180, 5 4 20 2, 4 4 16 180। এটা fx বেরোলো। আচ্ছা, fx যেটা বেরোলো এইটা আমরা লিখতে পারি, এটা হচ্ছে সামেশন অফ f, এটা বা আমি f অফ i লিখতে পারি, এটাও সামেশন অফ f অফ i x অফ i লিখতে পারি। এই যোগফলটা আমার কত আসছে যোগ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার 5 5 10 0
হাতে 1, 2 একে 3, 9 3 12, 5 17, 24, 8 32, 2 হাতে 3, 3 2 5 6 7, 720। যোগটা নিজেরা দেখে নেবেন। এই যোগে টোগে আবার একটু ভুল হয়ে গেছে, তো ওই জন্য এটা দেখে নেবে। তাহলে এই 720 হচ্ছে এখানে আবার সামেশন অফ এফ অফ আই এক্স অফ আই আর সামেশন অফ এফ অফ আই 30। এই যে স্টেপটা হলো, এখান থেকে এই যে প্রত্যক্ষ পদ্ধতিটা বললাম, এই প্রত্যক্ষ পদ্ধতিটা ফার্স্ট স্টেপটা আমি আলোচনা করছি। প্রত্যক্ষ পদ্ধতিতে যখন গড় বার করব, এক্স বার সমান সামেশন অফ এফ অফ আই এক্স অফ আই বাই সামেশন অফ এফ অফ আই লাগে। তাহলে সামেশন অফ এফ অফ আই 720, তার নিচে আমার কি চলে এলো 30, কাটাকাটি করলে কত হচ্ছে 24। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে আমার গড়টা চলে এলো 24। তার মানে ওই যে 30 জন স্টুডেন্ট যে মার্কসটা পেয়েছে তার গড় মার্কস কত এলো 24 চলে এসেছে। এইটা এরপরে আসছে আমরা এই বিচ্যুতি বা এটা কি, এই বিচ্যুতি এটা ডিপেন্ড করে আমার এই মানগুলো দেখে। সাপোজ মনে করো 0 থেকে 10, এই জায়গাটা একটা শ্রেণীর দশম শ্রেণী না করে যদি বলি পুরো বাঁকুড়া ডিস্ট্রিক্টের যত স্কুল আছে সবার দশম শ্রেণীর রেজাল্ট, তাহলে আমার এই এফআইটা 0 থেকে 10-এর মধ্যে এটা প্রচুর বেড়ে যেত, হয়ে যেতে পারে এটা 5000 হতে পারে, আর এখানে আমার 5 থাকছে। তখন এই যে গুণফলটা, এই গুণফলটা আমার বেড়ে যাচ্ছে। তাহলে আমার এক্ষেত্রে এই এফ অফ আই আর বা শ্রেণীটা যখন একটু বেড়ে বেড়ে যাচ্ছে, এখানে 35 চলে এলো, এখানে আরো গুণ বেশি। তাহলে এফ অফ আই আর এক্স অফ আই এর মানটা যখন অধিক বেড়ে বেড়ে যাবে, তখন আমার এই পদ্ধতিটা আনতে হয়, এই পদ্ধতিটা সাহায্য নিতে হয়। ওটা কি পদ্ধতি? ডেভিয়েশন। তার মানে অনেকটা বেড়ে গেলে তার থেকে কমিয়ে নিয়ে সমাধান করা, মানে বিচ্যুত করা। এবারে কি কমাবো, সেই কমানোটা একটা ধরে নিয়ে কমাবো। তো ধরবোটা কোথা থেকে? সেই ধরবো কোথা থেকে বলতে যতগুলো প্রতিনিধিত্বমূলক মান ছিল, সেই প্রতিনিধিত্বমূলক মান থেকে একটাকে আমি ধরতে হবে। তাহলে এখানে আমার প্রতিনিধিত্বমূলক মান এই এক্স আই গুলো ছিল। তাহলে এখান থেকে কোনো একজন প্রতিনিধি ধরতে গেলে সেটা কাকে ধরবো? এও প্রতিনিধি হিসাবে, এও সবগুলো। তাহলে এখান থেকে আবার ছোট থেকে বড় সাজিয়ে যে মাঝামাঝি জায়গায় থাকবে সেরকম ব্যক্তিকে ধরতে হবে। তাহলে এক্ষেত্রে আমার 25টাকে আমি এ ধরতে পারি, 25টাকে এ। এই ধরাটাকে বলছে অ্যাজিউম করা, ওই জন্যে এ ধরা হয় এ। এবারে এটা ধরার পরে ওই প্রতিনিধিকে ধরার পরে কি করব? বাকি যে প্রতিনিধিত্বমূলক মান ছিল তাদের প্রত্যেক থেকে ওই এটাকে ডেভিয়েশন করা, চ্যুত করা। কিরকম? তাহলে 5 থেকে 25 বিয়োগ করব। তাহলে এখান থেকে আমার যে ডেভিয়েশনটা যদি ডিআই মনে করি, তাহলে এইটাকে আমরা বলতে পারি xi মাইনাস এ, xi মাইনাস এ বলতে পারি। তাহলে এক্ষেত্রে আমার ডি অফ আই মানে ফার্স্টটা দেখব। তাহলে এখানে এক্স অফ আই এটা, তার থেকে এ বিয়োগ। তাহলে আমার প্রথমটা কি হয় 5 মাইনাস 25 হচ্ছে মাইনাস 20। 15 থেকে মাইনাস 25 হচ্ছে মাইনাস 10, সরি মাইনাস 10। আর 25 থেকে যদি 25 মানে x3 থেকে যদি এটা বিয়োগ করি তাহলে 0। এটার থেকে যদি 25 বিয়োগ করি তাহলে 10, আর এটার থেকে বিয়োগ করলে আমার হচ্ছে 20। তাহলে এই যতগুলো এলো এগুলো হচ্ছে আমার ডেভিয়েশনটা এলো। আচ্ছা, ডেভিয়েশন আসার পরে এবার কি করব? এর পরের স্টেপ হচ্ছে এই যে এফটা ছিল এর সঙ্গে গুণ করে দেনে এসেছিল এফ অফ আই এক্স অফ আই, এইটা মোটামুটি গোল আলুর মতো কাজ করবে। গোল আলু মানে যেটাকে মাছ, মাংস, ডিম সব জায়গায় লাগানো।
তা যদি এইটাকে আমরা মাছ হিসেবে ধরি, এইটাকে যদি মাংস হিসেবে ধরি, আর একটা ধরো ডিম পরে আসছি এই প্রসেসটা, তাহলে এই মাছের সঙ্গে যদি আলু দিই, গোল আলু, তাহলে এটা হয়ে গেল মাছ আলু। এরপরে মাংসের সঙ্গে যদি আলুটা দিই, এটা মাংস আলু। আর এটা আলুর সঙ্গে যদি ডিম দিই, ডিম আলু। তাহলে ওইটা আমি পরে আসছি। তাহলে ফার্স্টে আমার এই যে আলু গোল আলু এফটা বললাম, এর কাজ কিন্তু প্রত্যেকটা সঙ্গে যাওয়া। তাহলে এফআই এর সঙ্গে তাহলে আমার ডিআই গুণ হবে। তাহলে এই জায়গাটায় তাহলে আমাকে কি লিখতে হচ্ছে, এফআই ডিআই। তাহলে এফআই ডিআইটা আমার তাহলে কি হবে, তাহলে 5 এর সঙ্গে এটা গুণ করলে এটা হবে -100। তারপর 5 এটা আমার হচ্ছে 6, 6 এর সঙ্গে এটা -60। তারপরে 10 এর সঙ্গে 0 করলে 0, 5 এর সঙ্গে 10 করলে 50, আর 4 এর সঙ্গে 20 করলে 80। তাহলে এক্ষেত্রে আমার যে মানগুলো এলো, এইটা যোগ করলে আমার হবে সামেশন অফ ডিআই এফআই। এটার মান আমার কত আসবে, যোগফলটা 20, 80 সামেশন অফ এফআই বাই ডিআই। এটার মানটা যোগ করে দেখে নিই। এই দিকটা হচ্ছে 160 আর 8 এর মাঝে তার 130, তাহলে -30 হয়ে যাচ্ছে, -30। এরপরে এই যে সেকেন্ড যে প্রসেসটা ছিল ডেভিয়েশনটা, সেকেন্ড প্রসেসটা কি ছিল, ডেভিয়েশন মেথড বা অ্যাজিউমমেন্ট মেথড। এই ডেভিয়েশনে এসে আমার এক্স বারটা সমান a প্লাস সামেশন অফ এফ অফ আই ডি অফ আই বাই সামেশন অফ এফ অফ আই হয়। এই যে অ্যাজিউমটা করেছিলাম সেটা বসাতে হবে। এটা আমি কত ধরেছিলাম, 25। তাহলে 25 প্লাস, আর এটার মানটা আমার কত বেরিয়েছে, -30। আর এটার মানটা আমার কত ছিল, সামেশন অফ এফ অফ আই, সামেশন অফ এফ অফ আই ছিল আমার 30 দেবো এখানে। তাহলে এটা ভাগ করলে হচ্ছে 25 - 1, তাহলে 24। তাহলে একই রেজাল্ট আসে, আমি যেই পদ্ধতিতে আসি রেজাল্ট একই আসবে। তাহলে খুব বড় তথ্য থাকলে এখানে যোগটা আমার আসছিল 720, এখানে এসছে -30, তাহলে যোগটা আমার কমে গেল। তাহলে এটা গেল কি, অ্যাজিউমমেন্ট মেথড বা ডেভিয়েশন মেথড বা শর্টকাট মেথড বা কল্পিত গড় পদ্ধতি। এরপরে আসছে আরেকটা কি বললাম, স্টেপ ডেভিয়েশন। ওটার কি দরকার, যদি এই যে ডেভিয়েশনটা করেছি এখানে ডিআই, ওই ডেভিয়েশনটাকে যদি এই জায়গাগুলো দেখো যে এগুলো আরো বড় বড় হয়ে যাচ্ছে এইগুলো, আর এক্ষেত্রে এই অন্তরটা, শ্রেণীর অন্তরটা একই আছে, আর এখানে এর মধ্যে একটা কমন ফ্যাক্টর পাচ্ছি, কি পাচ্ছি, প্রত্যেকটাতে মোটামুটি 10টা পাবোই, 10টা গসাগু হবে এদের, তাহলে 10 কমন যাবে। তখন এই ডেভিয়েশনের আরেকটা স্টেপে ডেভিয়েশন হবে। ওই স্টেপটা ডেভিয়েশন বলতে চ্যুত বা বিয়োগ নয়, সেই ডেভিয়েশনটার টাইপটা অন্য, কিরকম, যেটা এখানে গুণিতক হিসেবে আসছে কমন, সেইটাকে ভাগ করে দিতে হবে। সেটাকে আমরা এইচ ধরে নিই আর কি, এইচ। তার মানে এই যেটা ডিআই এসছে এইটাকে আমরা ধরে নিচ্ছি ধরো ইউআই। ইউআইটা হচ্ছে আমার এই যে ডেভিয়েশনটা এসেছিল xi মাইনাস এটা, তার সঙ্গে একটা এইচ দিয়ে ভাগ করে ছোট করে দেওয়া হবে। তাহলে এইটা এসেছিল আমার কি, সরি এইটা আমার তো গুণটা ভুল হলো, এইটা নয়, আমার মানগুলো এইটা, ডি অফ আই এর মানটা এইগুলো, এই মানগুলোকে আমরা দেখছি একটা কমন গুণিতক হচ্ছে এখানে, এখানেও 10। তাহলে এই ক্ষেত্রে ডি অফ আই কে আবার এইচ দিয়ে ভাগ, এখানে এইচটা কি হবে, এখানে এইচটা কিন্তু 10 হচ্ছে।
এইচটা আমাদের বার করতে হয় এই শ্রেণী অন্তর থেকে। তবে মনে রাখবে শ্রেণী অন্তরটা সব সময় একই নাও থাকতে পারে। এটা যেমন একটা সুষমভাবে আছে বলে ধরো এখানে শ্রেণী অন্তরটা এমন হলো 10, 5, 4, 3 এরকম চলে এলো, তখন এই জায়গাটা এসে দেখবে ডেভিয়েশনের যে সংখ্যাগুলো থাকবে, সাপোজ মনে করি এখানে 4 আছে, 8 আছে, 12 আছে, বিভিন্ন 4, 8, 12, এখানে ধরো থাকলো 2, তাহলে এই কতগুলোর মধ্যে সাধারণ বা গসাগুটা 2 আসবে, তখন 2টা আবার এইচ হবে। এই 2টা কিন্তু এর শ্রেণীর অন্তর না হতে পারে। এখানে এর কমন যে গুণিতক গসাগুটা আর এখানে সাধারণ অন্তরটা একই হয়ে গেছে, কিন্তু সব ক্ষেত্রে হবে না, ওটি মাথায় রাখবে। তখন আমরা এটাকে কি করব, এই এইচটা দিয়ে যদি একে ভাগ করি তাহলে এটা হয়ে যাবে -2, এইটা হয়ে যাবে -1, এইটা হয়ে যাবে 0, এইটা হয়ে যাবে 1, এইটা হয়ে যাবে আমার 2। এবারে এইটা ধরো আমার মনে করো এটা হলো ডি, তাহলে এইটা ছিল বললাম মাছ, তার সঙ্গে আলু দিয়ে মাছ আলু। এইটা ছিল আমার কি মাংস, তার সঙ্গে আলু দিয়ে মাংস আলু। এটা হচ্ছে ডিম, তার সঙ্গে আলু দিয়ে এখানে ডিম আলু। ডিম আলু করলে তাহলে এখানে আমার এটা গুণ করতে হবে, তাহলে তার মানে আমার এইটার সঙ্গে আবার এটা গুণ, তাহলে 5 - 2 হচ্ছে -10, 6 মাইনাস এটা হচ্ছে -6, তারপরে 0, তারপরে হচ্ছে আমার 5 আসবে, 5, তারপরে আমার কত আসছে 8। এটাও আমাকে যোগ করতে হবে, এইটা তখন আমরা বলবো UIFI। এটাও সামেশন অফ UIFI, এটা যোগ করলে আমার কত আসছে, এই যোগের থেকে আরো কম, তাহলে এটা হচ্ছে -16 আর 8 এর মাঝে, তাহলে এটা হচ্ছে -3 হচ্ছে। এবারে এই প্রসেসটাতে যদি আমরা এখানে এই স্টেপ মনে রাখবে, এটা মুছে দিচ্ছি, এক্ষেত্রে আমরা x বারটা যেটা বার করব সেটা এই যেটা অ্যাজিউম করেছিলাম এখানে এটা ওই a প্লাস এই যেটা আসে আর যেটা h ধরেছিলাম ভাগ করে h-টা ভাগ করেছিলাম ওইটা আবার গুণ করে দিতে হবে h ইনটু সামেশন অফ u অফ i f অফ i বাই সামেশন অফ f অফ i। তাহলে এর মানটা ছিল আমার 25, h-টা এখানে ছিল 10, আর এই f অফ i হলো -3 আর এটা 30, এটা 3, এটা কেটে গেলে -25 - 1 মানে 24, তাহলে এই ক্ষেত্রে আমার 24 হলো। তিনটে মেথডে 24 আসবেই। তাহলে এই যে প্রসেসটা আলোচনা করা মিন সম্পর্কে, তাহলে মিনের যৌগিক গড় বা ওয়েটেড মিনটাকে তিনটে টাইপে সলভ করা যায়। একটা হচ্ছে ডাইরেক্ট মেথড বা প্রত্যক্ষ পদ্ধতি, এইটা যেমন আলোচনা করলাম। এইটা হচ্ছে ডেভিশন বা চ্যুত পদ্ধতি বা বিচ্যুতি পদ্ধতি বা অ্যাজিউম মিন মেথড বা শর্টকাট মেথড বা ডেভিয়েশন মেথড। আর আরেকটা হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথড বা ক্রমবিচ্যুতি পদ্ধতি। ক্রমবিচ্যুতি পদ্ধতিটা কখন কাজে লাগে, যখন এই শ্রেণীর অন্তরগুলো একই থাকবে বা এদের মধ্যে এফ অফ ডি যে একটা সাধারণ এইটার একটা গুণিতক পাবো, তখন ভাগ করে দিয়ে আরো ছোট করে লাস্টে লিখব। তাহলে এই যতগুলো বললাম এগুলো মাথায় রাখতে হবে। এবার এখানে একটা জিনিস আলোচনা করার আছে, সেটা হচ্ছে এই যে সম্পর্কগুলো আমি সরাসরি লিখে দিলাম এইগুলো, ওটা কিভাবে আসছে একবার বলে দিই। সাপোজ এখানে আসছে আমার প্রথমে x বারের সঙ্গে d বার, d বার মানে এই যে ডেভিয়েশনের জন্য d বার ধরেছে, আর আরেকটা x বারের সঙ্গে ওটা u বার, এই রিলেশনটা আমি দেখে দিচ্ছি। তাহলে আমরা লিখতে পারি d বার মানে সামেশন অফ
এফ অফ আই ডি অফ আই বাই সামেশন অফ এফ অফ আই সমান সামেশন অফ এফ অফ আইটা রেখে ডি অফ আই এর জায়গায় এক্স অফ আই মাইনাস এ, এটা মানে যেটা অ্যাজিউম করেছিলাম, বাই সামেশন অফ এফ অফ আই। এটা কিন্তু এভাবে কাটাকাটি যায় না যে সামেশন সামেশন কেটে দিলাম, এফ অফ আই কেটে গেল, যেমন কেউ এরকম ভাবে যেমন কাটা যায় না সাইন থিটা বাই ট্যান থিটা, এন এন দেখে কেটে দিলাম, সি বাইটা এরকম হয় না। এটা ঠিক ওভাবে কাটবে না। এটা কি করতে হয়, এটা এখানে সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এইটা এক্ষেত্রে এ ইন্টু সামেশন অফ এফ অফ আই বাই এখানে সামেশন অফ এফ অফ আই। এবারে ভাগের বিচ্ছেদ নিয়ম করলে সামেশন অফ এফ অফ আই এক্স অফ আই বাই সামেশন অফ এফ অফ আই মাইনাস এইটা, এটা ধ্রুবক সংখ্যা আর এই দুটো একই, তখন এটা কেটে গিয়ে এ হচ্ছে। এই মানটা আমরা জানি কি এক্স বার, তাহলে এই জায়গাটা আমি এক্স বার লিখে দেবো মাইনাস এ। এই মাইনাস এটা যদি লেফটে চলে আসে তাহলে এ প্লাস ডি বার সমান এক্স বার হচ্ছে, বা আমি এক্স বারটা যদি আগে লিখি তাহলে এ প্লাস ডি বার, ডি বার মানে কি এইটা, ডি বার মানে হচ্ছে এ প্লাস সামেশন অফ এফ অফ আই ডি অফ আই বাই সামেশন অফ এফ অফ আই। তাহলে এক্ষেত্রে এভাবে রিলেশন হয়। আর একটা এক্স বারের সঙ্গে ইউ বারের রিলেশনটা আমরা দেখিয়ে দিই। এক্ষেত্রেও আমরা ইউ বার সমান লিখবো সামেশন অফ এফ অফ আই ইউ অফ আই বাই সামেশন অফ এফ অফ আই, और ইউ আই সমান ইউ বার সমান সামেশন অফ এফ অফ আই ইউ অফ আই এর জায়গায় আমরা কি লিখবো, ওই ডেভিয়েশনকে এইচ দিয়ে ভাগ ইউ অফ আই। ডেভিয়েশনটা কি ছিল আমার এক্স অফ আই থেকে এ বিয়োগ, তাকে আবার এইচ দিয়ে ভাগ বাই সামেশন অফ এফ অফ আই। এই এইচটা এখানে চলে এলে দাঁড়ায় 1 বাই এইচ, এটা এরকম গুণ করলে কি হচ্ছে সামেশন অফ এফ অফ আই এক্স অফ আই মাইনাস এ ইনটু সামেশন অফ এফ অফ আই বাই সামেশন অফ এফ অফ আই। এটা ইউ বার और u bar equal to 1 by h into, এটা গুণ করে দিই, বারবার লিখছি, h টা এদিকে গুণ করলে কি হচ্ছে h into u বার সমান এইটা আর এইটা ভাগ করে দিলে হচ্ছে সামেশন f of i x of i বাই সামেশন অফ f of i মাইনাস a হবে। এইটা মানে তো x বার, তাহলে h u বার সমান x বার মাইনাস a, অতএব x বার সমান h u বার প্লাস a। মানে এটা যদি এখানে লিখি x বার সমান a প্লাস h ইনটু u বার, u বার মানে তো আবার ওইটা সেটা এখানেও লিখেছিলাম u বারটা এটা, তো ওটা বসে দিচ্ছি কি সামেশন অফ f অফ i u অফ i বাই সামেশন অফ f, তাহলে x বার সমান এইটি হয়। তাহলে এক্ষেত্রে আমরা তিনটে সূত্র বললাম। x বার সমান এইটা সরাসরি লাগালে এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে, এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে বা ডাইরেক্ট মেথড, আর x সমান এইটা লাগালে এটাকে বলছি আমরা বিচ্যুত পদ্ধতি বা বিচ্যুতি পদ্ধতি বা শর্টকাট বা অ্যাজিউম মিন মেথড, আর এটা হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথড বা ক্রমবিচ্যুতি পদ্ধতি। এটা এই তিনটে পদ্ধতির যে কোনো পদ্ধতিতে যদি আমরা গড় নির্ণয় করি প্রত্যেকের রেজাল্ট কিন্তু একই আসবে, আগে পিছে হবে না। তাহলে এই যে মিন সম্পর্কে ডিসকাস করলাম এটি প্রত্যেকেই ভালো করে নোট করে করে দেখবে, আর টেক্সট বইটা তবে একবার পড়ে নেবে। তা এতটাই থাকবে।